আমি কথা বলতে পারছি না, ব্যাপারটা খেয়াল করা মাত্রই এক ধরনের অস্থিরতা শুরু হয়ে গেল আমার মাঝে। মাকে কাছে ডাকার চেষ্টা করছি, কিন্তু পারছি না, কারণ শরীরের কোনো অঙ্গ নাড়ানোর শক্তিই আমার নেই। অনেক চেষ্টা করেও পারছি না, ছটফট করছি, জোরে জোরে শ্বাস নিচ্ছি। কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? এক সময় ডক্টর এলেন, আমার পাশে এসে বলে উঠলেন, রিল্যাক্স মামুনি, রিল্যাক্স। আমি জানি তুমি কথা বলতে পারছো না, শরীর নাড়তে পারছো না, একটু শান্ত হও। আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। তুমি খুবই বুদ্ধিমতী মেয়ে। সবারই এক ধরনের ফোবিয়া থাকে। কেউ অন্ধকারে ভয় পায়, কেউ পানিতে, কেউ কোনো জীবজন্তুতে। তোমার ফোবিয়াটা হলো রক্তে। তুমি রক্তে ভয় পাও, প্রচণ্ড রকম ভয় পাও। তুমি যে পরিস্থিতিতে ছিলে তাতে যে কোনো মেয়েই ভয় পেয়ে যাবে, এটা স্বাভাবিক। বাট তোমার সামনে ঘটা ঘটনাগুলো, তোমার দেখা রক্ত, এসব তোমার ব্রেন মেনে নিতে পারেনি, যার প্রভাব পড়েছে তোমার শরীরে। তুমি তোমার শরীরের কার্যক্ষম হারিয়েছ, সাথে কথা বলার শক্তি। কিন্তু ব্রেন সচল এবং সম্পূর্ণ সুস্থ। কিন্তু রোদ তোমার সমস্যাগুলো সাময়িক। 24 ঘন্টার মধ্যে তোমার শারীরিক কার্যাবলী আবারও শুরু হয়ে যাবে। নো টেনশন। কিন্তু কথা কবে থেকে বলতে পারবে তা বলতে পারছি না, তবে খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। অতিরিক্ত ভয়ের কারণে তোমার ব্রেনের রক্ত সঞ্চালন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তাই এমনটা হয়েছে। তবু কনফিডেন্স রেখো, হাইপার হলে এর থেকেও বড় সমস্যায় পড়তে পারো। আমি তোমায় ঘুমের ইঞ্জেকশন দিচ্ছি। আশা রাখছি তুমি ট্রামাটা কাটিয়ে উঠতে পারবে আর শারীরিক কার্যক্ষমতা ফিরে পাবে। তোমাকে মেন্টালি স্ট্রং থাকতে হবে। ইউ ক্যান ডু ইট রোদ, ওকে? ডক্টর একটানা বলে গেলেন। আমিও শুনে যাচ্ছি, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, মায়ের কান্নার আওয়াজ পাচ্ছি। আমি কি কখনোই সুস্থ হতে পারবো না? কথা বলতে পারবো না? আচ্ছা, সাকিব নামের ছেলেটা সুস্থ আছে তো? এমন ছেলে এখন পাওয়াই যায় না। আমাদের সমাজের ছেলেরা 2 শ্রেণীতে ভাগ হয়ে গেছে এখন। 1 পশু শ্রেণী, 2 কাপুরুষ শ্রেণী। কিন্তু সাকিব এই 2 শ্রেণীর কোনোটারই আওতায় পড়ে না। ওকে আমাদের এই নষ্ট সমাজে বড্ড প্রয়োজন। ভাবতে ভাবতেই চোখ ভার হয়ে এলো ঘুম। এই ঘুম থেকে আর উঠতে পারবো তো? শুক্র ভাইয়া কোথায়? উনি কি এই ছেলেগুলোকে এমনিই ছেড়ে দেবে? গভীর ঘুমেও কপালে কারো ঠোঁটের স্পর্শ পাচ্ছি। কেউ কপালে বারবার ঠোঁট ছুঁয়ে চলেছে। কপালে টপাটপ পানি পড়ছে। আচ্ছা, আমার কেবিনের ছাদ কি ফুটো করা? বৃষ্টির পানি পড়ছে, না কেউ কাঁদছে? কে? মা, নাকি আপু, নাকি অন্য কেউ? অনেক কষ্টে চোখ মেলে তাকালাম। ঘাটটা আস্তে করে ঘুরিয়ে দেখলাম কেউ নেই। দরজা নড়ছে। এইমাত্রই কেউ বেরিয়ে গেল। কে ছিল ওটা? কপালে হাত রেখে পানির অস্তিত্বও পেলাম। তার মানে হ্যালুসিনেশন ছিল না, সত্যি কেউ ছিল এখানে। কিন্তু কে? হঠাৎ করেই খেয়াল করলাম আমি হাত নাড়াতে পারছি না, কিন্তু পাটা এখনো ভারী। কথাও বলতে পারছি না। নিজেকে অসহায় লাগছে। এইভাবে শুয়ে থাকার কোনো মানে হয়? একটু পরেই ডাক্তার এলো। আমাকে খাবার খাওয়াতে বলে বেরিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই দুনিয়ার সব খাবার এনে আমার সামনে রাখলো মামু। এইসব এক্সপেন্সিভ বিশ্রী খাবার দেখেই চোখ মুখ কুঁচকে গেল আমার। আমাকে ধরে বসিয়ে রাখা হয়েছে। অনবরত এটা ওটা খাবার জন্য জোর করে চলেছে মা। কিন্তু আমিও প্রতিজ্ঞাবদ্ধ, এসব কিছুতেই খাবো না। আমি কথা বলতে পারছি না বলে এরা আমার পছন্দের গুরুত্ব দেবে না? এটা কেমন কথা? 1 ঘন্টা যাবৎ চেষ্টা করে আম্মু তুমুল বিরক্তি নিয়ে বলে উঠলেন, না খেলে এভাবে মুখ বন্ধ হয়ে পড়ে থাকতে হবে, বুঝতে পারছিস?
মারে খেয়ে নে, জেদ করে না সোনা। তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? আমি চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছি, আমার মধ্যে কোনো হেলদোল নেই। তখনই দরজা খুলে ভেতরে ঢুকেই বলে উঠল কেউ, ফুপ্পি, তুমি বাসায় গিয়ে রেস্ট নাও, আমি ওকে খাওয়াচ্ছি। মা ঘাড় ঘুরিয়ে শুভ্রকে দেখতে পেয়েই বলে উঠলেন, তুই পারবি? আমি 1 ঘন্টায় মুখটা খুলতে পারলাম না। এত ফাজিল হয়েছে মেয়েটা, অসুস্থ অবস্থায় ফাজলামও যাবে না। পারবো ফুপ্পি, তুমি যাও তো। শিওর? 100%। আচ্ছা, তাহলে তুই চেষ্টা করে দেখ, আমি আসছি। মা চলে যেতেই উনি বেডের সামনে রাখা চেয়ারে বসে পড়লেন। হাতের ব্যাগটা পাশে রেখে হাত পা টান টান করে মাথা পিছনের দিকে হেলিয়ে করে বসলেন। ওনার গলার একটা অংশ উঁচু হয়ে আছে, বারবার ওঠানামা করছে। অন্যরকম সুন্দর লাগছে ওনাকে। পরনে সাদা কালো চেক শার্ট, ব্রাউন কালার জিন্স, হাতাটা কোনোই পর্যন্ত গোটানো, বাম হাতে ব্যান্ডেজ, ডান হাতে ঘড়ি। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, মনে হচ্ছে সারা রাত ঘুমও নেই। সিল্কি চুলগুলো আজ প্রথম অগোছালো, কেমন পাগল পাগল ভাব চোখে মুখে। এই পাগল চেহারাটাই অন্য কাউকে পাগল করার জন্য যথেষ্ট। আমি চুপচাপ ওনার দিকে তাকিয়ে আছি। উনি এবার সোজা হয়ে বসলেন, ডান হাতে চুলগুলো হাত চালিয়ে বললেন, কি হলো, খাচ্ছ না কেন? খিদে পাইনি? আমি মুখ ফুলিয়ে চুপচাপ বসে গোল গোল চোখে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই মাথা নিচু করে মুচকি হেসে অন্যদিকে তাকিয়ে হেসে দিলেন। আমি ওনার হাসি দেখে ভুরু কুঁচকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে হাসি কন্ট্রোল করে বলে উঠলেন, রোদ, ইউনো, তুমি সবসময় এমন মুখ ফুলিয়ে চুপ করে বসে থাকলেও ব্যাপারটা খারাপ হবে না। ইউ আর লুকিং সো কিউট, একেবারে গোলুমলো। এই বলে আমি রোদের গাল ধরে টেনে দিলাম। ওনার এমন বিহেভ আমার জন্য অপরিচিত। আমি ভুরু কুঁচকে ঠোঁট উল্টে তাকিয়ে আছি। উনি আবারও বলে উঠলেন, না না না, ভ্রু কুচকাবে না তো। এখন বলো, খাবে না? খেতে ইচ্ছে করছে না? আমি চুপচাপ ওনার দিকে তাকিয়ে আছি, বাচ্চাদের মতো কুটুর কুটুর চোখে তাকিয়ে আমার অসহায়ত্ব বোঝানোর চেষ্টা করছি। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে হালকা গলায় বললেন, ওকে নার্স, নার্স। তৎক্ষণাৎ দরজা ঠেলে রুমে ঢুকলো একটা অল্প বয়সী নার্স। সেও টুকুর টুকুর চোখে তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্র মুচকি হেসে বলল, এক্সকিউজ মি, এই খাবারগুলো নিয়ে যান। নার্সটা এখনো দাঁড়িয়েই আছে। মেয়েটাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে রাগী চোখে তাকিয়েই বলে উঠলেন, আপনি কি যাবেন? এবার নার্সটা নড়ে চড়ে উঠল, খাবারগুলো নিয়ে বেরিয়ে গেল। আমি আগের মতোই শান্ত হয়ে বসে আছি। খিদে লেগেছে ব্যাপক। এই খাটাসটা যে খাবার পাঠিয়ে দিল, তো আমি খাবো কি? এই সাদা বিলাই কি সুযোগের সদ্ব্যবহার করে আমাকে শাস্তি দেওয়ার পায়তারা করছে নাকি? এবার উনি পাশের ব্যাগ থেকে খাবারের বাটি বের করে প্লেটে সাজাতে লাগলেন। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। একদম নর্মাল খাবার এনেছেন উনি। বেগুন ভাজি, ছোট মাছের চচ্চড়ি, শাক পাতা, ডালের বড়া, ব্যাস। খাবারগুলো দেখেই মুখে পানি এসে গেল আমার। উনি হাত ধুয়ে প্লেটটা সফটলি হাতে নিলেন, আমার মুখের সামনে খাবার ধরে বললেন, এই যে, হা করো। আমিও তাড়াতাড়ি মুখে নিয়ে নিলাম। কথায় আছে না, পেট ঠান্ডা তো সব ঠান্ডা। এই মুহূর্তে ওনাকে একটা কিসি দিয়ে দেওয়া উচিত, কিন্তু উনি কিভাবে জানলেন এসব আমার ভালো লাগবে?
হঠাৎই ওনার ফোন বেজে উঠল। বাম হাতে ফোনটা ধরে লাউডে দিয়ে বেডে রাখলেন। হ্যালো, হ্যাঁ সাহেল বল। দোষ, সাকিবের তো এখনো জ্ঞান ফিরল না, আর 2 ঘন্টা আছে অবজারভেশনের। এইবার আমার খুব ভয় লাগছে, ছেলেটাকে বাঁচাতে পারবো তো? উনি আমার দিকে একবার তাকিয়েই বলে উঠলেন, টেনশন নিস না, ঠিক হয়ে যাবে। ঠিক তো ওকে হতেই হবে। আচ্ছা, পিচ্চি মেয়েটা কেমন আছে? ভালো। বকবকানিটা আর নেই, কিন্তু তেজ আগের মতোই আছে। তুইও না? আচ্ছা, ফারুককে কি এখন হসপিটালে পাঠাবো? যে পরিমাণ রক্ত গড়িয়েছে, আরও পড়লে তো ব্যাটাটা মরে যাবে। এই নিয়ে তোর সাথে পরে কথা বলছি, এখন বাই। কথাটা বলেই ফোনটা কেটে দিলেন উনি। আমি বিস্ময় মাখা চোখে ওনার দিকে তাকিয়ে আছি। মাথায় চলছে সাকিবের কথা। ছেলেটা বাঁচবে তো? ওর কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা কিভাবে করব আমি? চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। উনি পাশে টেবিল থেকে টিস্যু এগিয়ে দিয়ে বললেন, চোখ মুছে বলছি, খবরদার। চোখ থেকে যদি আর 1 ফোঁটা পানি পড়েছে না, তাহলে কিন্তু আমি খুন করে ফেলবো। সারাটা রাত টেনশনে রেখে আমাকে আর এখন তুমি কাঁদতে বসেছো? আর 1 ফোঁটা যদি চোখের পানি পড়ে না, তাহলে কিন্তু টেনে দেবো একটা চড়। আমি কাঁদো কাঁদো চোখে ওনার দিকে তাকিয়ে আছি। দেখো কেমন ফাজিল ছেলে, আমার এই অবস্থায়ও আমার চর মারতে চাইছে। খাটাস একটা। আজ কথা বলতে পারছি না বলে যা ইচ্ছে তাই বলবে নাকি? এই গল্পের পরবর্তী পর্বগুলো দেখতে আমাদের পিকু ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।